রাজনীতিকরা সংস্কার করলে অন্তর্বর্তী সরকারের দরকার হতো না বলেছেন রিজওয়ানা। এখনো চাঁদাবাজি সিন্ডিকেট আর তদবির বাণিজ্যের অভিযোগ সার্জিসের। বিডিআর সদস্যদের উল্টো করে ঝুলিয়ে নাকে গরম পানি ও ইলেকট্রনিক শকে নির্যাতনের বর্ণনা। বিদ্রোহ নয়, শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার তারা। আমনের মৌসুমেও কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম। বাজারে মাছের প্রচুর সরবরাহ, দর চড়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশে নির্বাচন হতেই হবে, তবে সেটির তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাজনীতিবিদরা দেশ সংস্কার করলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় আসতে হতো না, এমনকি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিও করত না। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। শব্দ দূষণ রোধে সচেতনতা তৈরি ও গাড়ি চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে গুলশান সোসাইটি। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা জানান, শব্দ দূষণ রোধে চলতি মাসেই বিধিমালা জারি করবে সরকার। 1.5 থেকে 2 বছরের মধ্যেই শব্দ দূষণ নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান তিনি। এখন হর্ন বাজানো বন্ধ করতে গেলে বললে আপনারা যারা গাড়ি চালান আপনারা বলেন যে রিক্সা আছে, সামনে রিক্সা এসে পড়ে, মানুষ এসে পড়ে, তো হর্ন না দিয়ে কি করব? পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, নির্বাচনের আগে জনগণ অন্তর্বর্তী সরকারকে সংস্কারের দায়িত্ব দিয়েছে। পাশাপাশি ফ্যাসিবাদের বিচারের বিষয়টিও রয়েছে সরকারের সামনে। তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা। কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাজ ছেড়ে এসে দায়িত্ব নিতে হচ্ছে? আমরা তো আমাদের কাজ বেশ আনন্দের সাথে, সফলতার সাথেই করছিলাম। আপনি দেখাতে পারবেন যে উপদেষ্টা পরিষদে এমন কেউ আছে যারা যার যার কাজে সফল ছিল না? তাহলে আমাদেরকে কেন এই দায়িত্বটা নিতে হলো? একটা নির্বাচনের দিকে যেতেই হবে এই দেশকে, এবং এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা বড় প্রাধান্য। সেরকমভাবে সংস্কারও তো একটা বড় প্রাধান্য। সংস্কারের কথা তো আমরা বলিনি, জনগণের কাছ থেকেই তো উঠে এসেছে। আমাদেরকে বিচারও করতে হবে, সেটাও তো করতে হবে। এখন যারা নির্বাচিত তারা ছাড়া যখনই অন্য কেউ ক্ষমতায় আসে বা দায়িত্বে আসে, তারা কেন দায়িত্বে আসলো এটারও তো একটা বিশ্লেষণের প্রয়োজন। এ সময় ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের চেতনা অনুযায়ী সম্পর্ক চলমান থাকবে। ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন গণ অভ্যুত্থানের বিষয়টা যখন তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে, এবং তারা এটাও বলছে যে অনেক রাজনৈতিক বক্তব্য তারা আগের মতন করে আর মানছে না, আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। পরিবেশ ও বায়ু দূষণ রোধে কার্যক্রম চলমান আছে বলেও জানান উপদেষ্টা। মালিকদের সাথে রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, কিছু মানুষ দেশের চিন্তা না করে ব্যক্তি স্বার্থে চাঁদাবাজি, সিন্ডিকেট সহ বিভিন্ন তদবির বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়েছে। আর রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর আমিনুল করিম রুমির শঙ্কা, দেশে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজিত এক প্রীতি সমাবেশে এসব কথা বলেন তারা। ফোরামের সভাপতি নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জুলাই বিপ্লবে চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের গৌরব স্মারক তুলে দেন অতিথিরা। সেই সাথে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও সাংবাদিকদের হাতেও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এর আগে এক আলোচকরা বলেন, দেশে যখন সংস্কারের কাজ চলছে তখনও উত্তক্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় ষড়যন্ত্রকারীরা। চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের পিছিয়ে পড়া জেলাগুলোতে সম্মিলিত উন্নয়ন না হলে দেশের অগ্রগতি হোঁচট খাবে বলেও উল্লেখ করেন আমিনুল করিম রুমি। সমন্বয়ক সার্জিস আলম বলেন, ব্যক্তি স্বার্থে কিছু মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলতে বসেছে। আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন 5 থেকে শুরু করে অগাস্ট 5 এই সময়টা ভুলে যেতে বসেছি। এই বাংলাদেশ যে গতিতে, যেভাবে, যেদিক দিয়ে যাওয়া প্রয়োজন, আমাদেরই অনেকের দ্বারা এই পথটা বাধাগ্রস্ত হয়। আমরা সকলে আমাদের জায়গা থেকে একে দোষ দেই, ওকে দোষ দেই, এ চক্রান্ত করছে, ও চক্রান্ত করছে বলি,
কিন্তু আমাদের অনেকেই এই সিস্টেমগুলো যে কারণ দিয়ে বাধাগ্রস্ত হয় সেই কারণগুলো সৃষ্টি করছি। আমাদের অনেকে আমরা সিন্ডিকেট চালাচ্ছি, আমাদের অনেকে আমরা চাঁদাবাজি করছি, আমাদের অনেকেই নিজের ভালোর জন্য আরেকজনের ক্ষতি হোক কিংবা না হোক সেটা চিন্তা না করে নিজের ভালোর জন্য যেখানে প্রয়োজন সেখানে সুপারিশ নিয়ে এক ঘর থেকে আরেক ঘর, এক দরজা থেকে আরেক দরজায় দৌড়াচ্ছি। বিডিআর সদস্যদের নাকে গরম পানি ও উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রনিক শক দেওয়ার লোমহর্ষক নির্যাতন করা হয়েছে। সেই সাথে কালো আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার অভিযোগ তুলেছেন কারামুক্ত সাবেক সৈনিকেরা। বিডিআর সদস্যরা বিদ্রোহী নয়, শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার বলছেন তারা। রিপোর্ট ফরুক বাবুর। চাল ডাল কর্মসূচিকে কেন্দ্র করে 2009 সালের ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হন 57 সেনা কর্মকর্তা। এরপরই শুরু হয় বিডিআর সৈনিকদের গ্রেফতার। বদলে দেওয়া হয় সীমান্ত রক্ষায় দীর্ঘদিন কাজ করা বাহিনী বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের নাম। সেসব ঘটনার বর্ণনা তুলে ধরতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে কারা নির্যাতিত বিডিআর সদস্য ও তাদের সন্তানরা। সাবেক সৈনিকদের অভিযোগ, মানবাধিকার লঙ্ঘন করে তাদের ওপর চালানো হয় নির্যাতন। জানান, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য নির্যাতন চালিয়ে কারাগারে হত্যা করা হয় 47 জনকে। নাকে গরম পানি, চোখে গরম পানি, আয়ু পথের ডিম, ডিল মেশিন দিয়ে ছিদ্র এবং চোখ দিয়ে বান্ধা, গামছা দিয়ে বান্ধে তাদেরকে রুমের ভিতরে পানির ভিতরে ইলেকট্রনিক শর্ট দিয়ে ওদেরকে বসা রাখিছে। এরকম নির্যাতন করেছে। বিডিআর আইনে কেউ অপরাধ করলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডের বিধান থাকলেও অনেকে কারাবন্দী 16 বছর ধরে। তাদের দ্রুত জামিনের ব্যবস্থা করার দাবি জানান পরিবারের সদস্যরা। বিডিআর এর আইন থাকা অবস্থাতে সিভিলিয়ান কোনো মামলা হয় না একটা সৈনিকের বিরুদ্ধে। সেটার বাইরে গিয়েও 2টা মামলা করা হয়েছে এবং তাদেরকে সিভিলিয়ান না করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা যত চার্জশিট দায়ের করে 5 আগস্টের পরে যেই সকল ফ্যাসিস্টরা জামিন পাইছে কিন্তু আমাদের বিডিআর সদস্যরা জামিনের শুনানি করতে পারে না। এই বাধাটা কোথায়? কেন আমাদের বিচারক অসুস্থ হয়ে যান? এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করা উচিত। পিলখানা হত্যা মামলার পুনঃতদন্ত ও বিডিআর নাম ফিরিয়ে আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। আরও কমেছে সবজির দাম। 30 টাকা কেজিতে মিলছে শিম, বেগুন, মূলা ও শালগম। ফুলকপি, বাঁধাকপি মিলছে 25 থেকে 30 টাকায়। কাঁচামরিচের কেজি 50 থেকে 60 টাকা। তবে নতুন করে কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম। আর ইলিশ সহ সব মাছেরই পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। এদিকে দাম বাড়ানোর পরও সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। শুভ মাহফুজের রিপোর্ট। শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর বাজারগুলো। নানা জাতের শিম, ফুলকপি, বাঁধাকপি, শালগম সহ অন্যান্য সবজির বিপুল সমাহার প্রতিটি দোকানে। দাম নেমে এসেছে গত কয়েক সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেকে। আর মরিচের দাম কমছে, মরিচ অনেক 60 টাকা কেজি, আগে তো অনেক ছিল। বড় বড় কপি আছে 30 টাকা, পাতাকপি, ফুলকপি 30 টাকা পিস, সিম 30 টাকা, শসাটা একটু দাম বাড়ছে। দুদিন আগে ছিল 40 টাকা, আজকে 50 টাকা শুক্রবার। আগের চেয়ে কমছে, তবে শীতকাল তো এখন সবজির মৌসুম, সেই হিসাবে তো আর একটু কম থাকা উচিত। অনেক মানুষ আছে দৈনিক 500 টাকা 600 টাকা ইনকাম করে। হ্যাঁ, তাদের হচ্ছে 1 পদ 2 পদ তরকারি কিনতে গেলে তাদের সব টাকা শেষ। তারা চাল কিনবে কি দিয়ে, ডাল কিনবে কি দিয়ে। সবজিতে স্বস্তি মিললেও মাছের বাজার গরম। ইলিশ সহ প্রায় সব মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে। টাকা নিয়ে আসছি 2000, কিছুই কিনতে পারিনি এখন পর্যন্ত। আর মাছ কিনতে গেলে 3-4 হাজার টাকা লাগে। যেটা দেয়া কোনো বাজার মাছ কিনলে তরকারি কিনা যায় না। লিটারে 8 টাকা বাড়ানোর পর পর্যাপ্ত সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। যে বাজেট এই বাজেট হয় না, কিছুই না। এই যে দেন কত যারা বেগ টাকা তো লই ঠিকই, দাম অনেক বাড়াইবো শুনতেছি আজকে 1 মাস যাবত। ওই জন্য একটু ঘাটতি ছিল, এখন 1 লিটার প্রতি 8 টাকা বাড়াইছে। এখন মোটামুটি তেল বাজারের ঘাটতিটা কম এখন বর্তমানে। এদিকে নতুন করে অস্থিরতা চালের বাজারে। আমন ধান কৃষকের ঘরে উঠতে শুরু করলেও এর প্রভাবে নেই চালের বাজারে। 15-20 দিনের ব্যবধানে 1 কেজি মিনিকেট চালে 4 টাকা বাড়ছে মেইলে। কি কারণে বাড়ে বা কি বুঝতে পারতেছি না। এটা কি সিন্ডিকেটের কারণে বা অন্য কোনো কিছু কারণে? এই মৌসুমে চালের দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন ব্যবসায়ীরা।
দাম কমাতে আমদানির পরামর্শ তাদের। আমাদের দেশের যারা মিল আছে, কোম্পানি আছে, তারা কিন্তু আপনার একটা যখন মনে হলো যে ইনপুট হয় তখন তারা মার্কেটে সহানুভূতি থাকে, আর না পারলে তারা একটা সুযোগ নেয়। তা আমি মনে করি যে কিছু কিছু যদি চালে আসে তাহলে খারাপটা কি, আমাদের দেশের উৎপাদন হইল। অন্যদিকে আগের দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। ছোট মুরগি 190 টাকা আর বড়টা 75-80 টাকা, আর সোনালীটা গত সপ্তাহ 300 টাকা বেচছি, এই সপ্তাহ অরিজিনাল সোনালী 300 টাকা আর হাইব্রিড যেটা ওটা 70 টাকা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি শক্তি। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের হিন্দুদের উস্কানি দেয়া হয়েছিল, যারা উস্কানি দিয়েছে তাদের উপযুক্ত জবাব দিয়েছে হিন্দুরা। সবকিছুকে ভুল প্রমাণ করে সবাই আরও ঐক্যবদ্ধ হয়েছে। এ সময় দেশের নারী পুরুষকে সমান মর্যাদা এবং শান্তির বাংলাদেশ গড়ার কথাও জানান ডক্টর শফিক। দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। মানুষ এখন ঘুমে নয়, সজাগ, আর এই জাতি বিশেষভাবে এখন সজাগ। তারা এই ইতিবাচক পরিবর্তনকে, অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড ঘটিয়েছে। তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা আনসার কাণ্ড ঘটিয়ে কু করতে ছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রতিদিনই বাড়ছে শীত। ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রির ঘরে ওঠানামা করলেও তা কমে বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে, এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল বাতাসে শীতে জুবুথুবু হয়ে পড়েছে রংপুর অঞ্চলের মানুষ। এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র শীতে বেশি কষ্টে পড়েছে গ্রামীণ জনপদের মানুষজন। মৌসুমী রোগে আক্রান্ত হয়েছে শিশু ও বৃদ্ধরা। এদিকে নাটোরে কনকনে শীতে মানুষের পাশাপাশি কাহিল হয়ে পড়েছে গবাদি পশুও। মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা। তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রিতে। কুড়িগ্রামে প্রচণ্ড ঠান্ডার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। কাজে যেতে না পারছে না দিনমজুররা, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এদিকে ঠান্ডাজনিত রোগে কুড়িগ্রামের 9 উপজেলায় হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। গণহারে ভারতীয়দের ভিসা বাতিল করার অভিযোগে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই নয়াদিল্লি সফরে গেছেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। ভারত আমিরাত চতুর্থ কৌশলগত সংলাপে অংশ নিতেই বৃহস্পতিবার নয়াদিল্লি যাওয়া জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আল নাহিয়ানের এই সফরে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় যাওয়ার আশাবাদ জানিয়ে পশ্চিম এশিয়া সহ বিস্তৃত অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতায় একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর আলাদা বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন সরকারি কর্মকর্তারা। ভিসা জটিলতা আর এই নিয়ে দুই দেশের টানাপোড়েনের মধ্যে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। সম্প্রতি পর্যটক ভিসার জন্য সংযুক্ত আরব আমিরাত কঠোর নিয়ম চালু করায় ভিসা আবেদন করে গণহারে প্রত্যাখ্যাত হচ্ছেন ভারতীয়রা। এর আগে যেখানে প্রতিদিন 1 থেকে 2% ভিসা প্রত্যাখ্যাত হতো, সেটি এখন বেড়ে 5 থেকে 6% পৌঁছেছে। ভিসা ফি ছাড়াও আগে থেকে বুক করা বিমান টিকিট আর হোটেল বুকিংয়ের অর্থ ফেরত না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ভারতীয়রা। পশ্চিম এশিয়ার দেশটিতে বর্তমানে 35 লাখেরও বেশি ভারতীয় বসবাস করছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রাজনীতিকরা সংস্কার করলে অন্তর্বর্তী সরকারের দরকার হতো না বলেছেন রিজওয়ানা। এখনও চাঁদাবাজি, সিন্ডিকেট আর তদবির বাণিজ্যের অভিযোগ সার্জিসের। মিডিয়ার সদস্যদের উল্টো করে ঝুলিয়ে নাকে গরম পানি ও ইলেকট্রনিক শকে নির্যাতনের বর্ণনা। বিদ্রোহ নয়, শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার তারা। আমনের মৌসুমেও কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম। বাজারে মাছের প্রচুর সরবরাহ, দরচড়া। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন
www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।